আশুলিয়া ব্যাংক ডাকাতির সময় ৮ জন নিহতের ঘটনায় ৬ জেএমবি সদস্যের ফাঁসির আদেশ, একজনের যাবজ্জীবন খালাস ২। সিঙ্গাপুরে জঙ্গি অর্থায়নে গ্রেফতার ৬ বাংলাদেশির মধ্যে ৪ জন দোষী সাব্যস্ত, একজনের অভিযোগ অস্বীকার। মোসাদের এজেন্টের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরী আবারও ৭ দিনের রিমান্ডে। কক্সবাজার আনসার ক্যাম্প থেকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরএসওর অস্ত্র লুটের নেতৃত্ব দেন পাকিস্তানি নাগরিক, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এবং শেষ হলো সিম নিবন্ধনের সময়সীমা, শেষ দিনে গ্রাহকদের ভিড়, পুনরায় চালুর জন্য নিবন্ধন করতে হবে বায়োমেট্রিক পদ্ধতিতেই। প্রবাসের সময় সঙ্গে আছি আমি সাদিলা শারমিন। আশুলিয়া ব্যাংক ডাকাতির সময় ৮ জন নিহতের ঘটনায় ৬ জেএমবি সদস্যকে ফাঁসি এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আদালত ২ জনকে ৩ বছরের কারাদণ্ড এবং ২ জনকে অভিযোগ থেকে খালাস দিয়েছেন। মঙ্গলবার ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এ রায় দেন। গত বছর ২১ এপ্রিল আশুলিয়ার কাঠগড়া বাজারে কমার্স ব্যাংকের একটি শাখায় হামলা চালায় ডাকাত দল। এ সময় তাদের ছোড়া গুলিতে ব্যাংকটির ৩ কর্মকর্তা সহ ৮ জন নিহত হন। এ ঘটনায় পরদিন ব্যাংক কর্মকর্তা ফরিদুল হাসান আশুলিয়া থানায় একটি মামলা করেন। ৭ জেএমবি সদস্য সহ মামলায় মোট ১১ জনকে আসামি করে গত বছর ১ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এবছর ২১ জানুয়ারি বিচার শুরু করে এবং বিচার কাজ শেষে ঘটনার ১ বছরের মাথায় রায় দেন আদালত। যে ঘটনাটা ঘটেছে তার উপরেই আমরা সাক্ষী প্রমাণ পেয়েছি, সেই প্রমাণ অপরাধ প্রমাণ করতে পেরেছি এবং তার জন্য আজকে এই হয়েছে, রায় হয়েছে। ৬ জনকে ফাঁসি দেওয়া হয়েছে, ২ জনকে ৩ বছর দেওয়া হয়েছে, একজনকে লাইফ টার্ম দেওয়া হয়েছে আর ২ জনকে খালাস দেওয়া হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেন ডাকাতির সময় সন্ত্রাসীদের হামলায় আহত ব্যাংক ভবন মালিক এবং পাশের দোকানের কর্মচারীরা। আমি এই বিচারে সন্তুষ্ট, কিন্তু সবাইকে যদি ফাঁসি দিত ওই দেশের মানুষ সবাই সন্তুষ্ট থাকতো, আর দেশে যারা ডাকাত ছিল এখনো আছে তারাও ভালো হয়ে যেত। খুশি হয়েছে না, কিন্তু সবটি ফাঁসি দিলে আরো খুশি হইতাম, আরো ভালো হইতো। তবে আসামিরা ন্যায় বিচার পাননি এমন দাবি করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। এখানে কোনো সাক্ষীরাই বলে নাই যে ভিডিও ফুটেজ কেউ আসামি পক্ষ দ্বারা নষ্ট হয়েছে, এবং আমরা মনে করি যে প্রকৃত আসামিকে আড়াল করার জন্যই এই ভিডিও ফুটেজটা আদালত উপস্থাপন করে নাই। আপনারা জানেন এই মামলা একজন ক্রস ফায়ারও দিয়েছে এবং এইসব ভয় ভিডিও দেখিয়ে আমাদেরকে দিয়ে একটা 164 আদায় করেছে, এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে এবং নজিরও আছে যে অন্যান্য আদার্স পেপার ছাড়া আদার এভিডেন্স ছাড়া 164 বেসিস করে সাজা দেওয়া যাবে না। মামলাটির মোট ১১ আসামির মধ্যে ১ জন পলাতক ও ১০ জন গ্রেফতার রয়েছেন। এদের মধ্যে ৭ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জঙ্গি অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে গ্রেফতার ৬ বাংলাদেশির মধ্যে ৪ জন দেশটির আদালতে দোষী সাব্যস্ত হয়েছে। ২১ জুন তাদের ব্যাপারে রায় দেওয়ার দিন ধার্য করেছেন সিঙ্গাপুরের আদালত। একজন আগেই দোষ স্বীকার করে নেন। এছাড়া দৌলতুজ্জামান নামে একজন অভিযোগ অস্বীকার করেছেন। এদের ব্যাপারে ৯ জুন সিদ্ধান্ত নেবেন আদালত। রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীর বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, দেশে ফিরে সরকার উৎখাত করে জঙ্গি গোষ্ঠী আইএস ঘোষিত কথিত খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ছিল অভিযুক্তদের। দোষী প্রমাণ হওয়া ৪ জনের মধ্যে মামুন অর্থায়নের নেতা। অর্থ সংক্রান্ত হিসাব ও মিডিয়া সম্পর্কিত বিষয় দেখাশোনা করছিলেন রুবেল। এর আগেও সিঙ্গাপুরে বসে বাংলাদেশে জঙ্গি হামলার পরিকল্পনার অভিযোগে ২৭ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় দেশটির সরকার। শেষ হয়ে গেল অনিবন্ধিত সিম নিবন্ধনের সময়সীমা, তবে পুনরায় নিবন্ধন করে চালু করার সুযোগ থাকছে। এক্ষেত্রে ১.৫ বছরের মধ্যে না করলে গ্রাহক ওই সিমের মালিকানা হারাবেন। ৩১ মে মঙ্গলবার রাত ১২টায় শেষ হয় বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ও রিম কার্ড নিবন্ধন। এর আগে বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের কাস্টমার কেয়ারে সিম নিবন্ধন করতে শেষ দিনে ভিড় করেন গ্রাহকরা।
এ সময় গ্রাহকরা চলমান নিবন্ধন প্রক্রিয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান। প্রায় 40 মিনিট ওয়েট করছি, সার্ভার ডাউন ছিল, বাট অনেক ট্রাই করার পরে উনি দেখলো যে সার্ভারটা ঠিক আছে, এখন হচ্ছে আর কি। ফিঙ্গারপ্রিন্টটা মিলছিল না, ওই জন্য আর কি দেরি হইলো করতে করতে। 3 দিন ধরে আসতেছি, এই ভিড় দেখে যেন। হাইকোর্টে যেটা প্রথমে তো রায় দিছিল যে এটা অবৈধ, তারপরে পরবর্তীতে যেটা রায় দিল সেটা বৈধ, তখন একটা আস্থা বাড়ে গেল। নিবন্ধন করতে অতিরিক্ত অর্থ নেয়ারও অভিযোগ করেন তারা। জিজ্ঞাসা করছে যে সিম রেজিস্ট্রেশন করতেছেন, পরে বলছে হ্যাঁ কত টাকা করে, পরে বলতেছে আজকের জন্য 50 টাকা, 20 টাকা করে চাইছে। অন্য জায়গায় করছি, সেখান থেকে নিচে 10 টাকা করে। রেজিস্ট্রেশন করাতে তো কোনো শুনছি টাকা লাগে না, কিন্তু এই আমার মহল্লায় পাশের দোকানদার উনি 20 টাকা করে নিচ্ছে। অনিবন্ধিত বাকি সিম ও রিম কার্ড 15 মাসের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন না করলে পরের 3 মাস পর অপারেটররা সেগুলোর মালিকানা পরিবর্তন করতে পারবে বলে জানিয়েছে বিটিআরসি। যাদের সিমটি বন্ধ হয়ে গেছেন তারা যে কোনো সেবা কেন্দ্র বা আপনি যে বায়োমেট্রিক কাস্টমার কেয়ার পয়েন্টে বা সেলস পয়েন্টে যেখানে আপনি মেশিনটি আছে বায়োমেট্রিক ভেরিফিকেশনে, সেখানে যে কিন্তু তাদের সিমটি রেজিস্ট্রেশন বা পুনর্নিবন্ধন করতে পারবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির হিসেব অনুযায়ী গেল 5 মাস ধরে চলা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ও রিম কার্ড নিবন্ধন ঘোষণার পর থেকে সচল থাকা 13 কোটি 20 লাখ সিমের মধ্যে শনিবার পর্যন্ত নিবন্ধিত হয়েছে প্রায় 10.5 কোটি সিম। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে সুন্দরবনে জলদস্যু মাস্টার বাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফিরে যেতে সহায়তা করবে সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিদ্যুতের মাধ্যমে 25 লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠকে মোট 6টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এখন থেকে নদী তীর সংরক্ষণ প্রকল্পগুলোতে সমতল থেকে মাটি না নিয়ে ড্রেজিং এর মাধ্যমে নদী থেকে সংগ্রহ করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, বর্তমানে দেশে 2 কোটি 15 লাখ পরিবার বিদ্যুৎ সুবিধা ভোগ করছে। একনেক সভায় পানি সম্পদ মন্ত্রণালয় ইমার্জেন্সি সাইক্লোন রিকভারি ও রেস্টোরেশন প্রকল্প, রংপুর বিভাগের তিস্তা নদীর ভাঙন রোধ প্রকল্প এবং তিস্তা ব্যারেজ প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়। আমি এতে বিশ্বাস করি যে আমরা 3,01,000 কিলোমিটার আমাদের কিন্তু ডিস্ট্রিবিউশন লাইন অলরেডি সারা দেশে আমরা অলরেডি তৈরি করেছি। ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি বাড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতি 25 লাখ গ্রাহক সংগ্রহ করবে। এর জন্য কোনো ডিস্ট্রিবিউশন লাইন লাগবে না। তিস্তা ব্যারেজ প্রকল্প সফলভাবে প্রজেক্টটি আমরা রান করতে পারি, তাহলে আমাদের 20,000 হেক্টর জমিনে আমরা নতুন করে আমরা চাষের আওতায় নিয়ে আসতে পারবো এবং সেখানে 77,000 মেট্রিক টন অতিরিক্ত খাদ্যশস্য আমরা উৎপাদন করতে পারবো। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 35তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় খাবার বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর 8টি জায়গায় তিনি দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। বেলা 11:30টায় বেগম জিয়া রাজধানীর খিলগাঁওয়ের জোরপুকুর মাঠ এলাকার একটি কেন্দ্র থেকে খাবার বিতরণ শুরু করেন। এরপর তিনি মাদারটেক, মতিঝিল, ধোলাইপাড়, দয়াগঞ্জ সহ 8 জায়গায় বিকেল 4:30টা পর্যন্ত খাবার বিতরণ করেন। তার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস সহ সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খাবার বিতরণের আগে মতিঝিল এলাকায় বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, সরকারের সঙ্গে জড়িত একটি গোষ্ঠী রমজান মাসকে সামনে রেখে পণ্যের দাম বাড়াচ্ছে। প্রতিদিনই দ্রব্যমূল্য বাড়ছে। দুর্ভাগ্যজনকভাবে সাধারণ মানুষের জীবনযাপন অত্যন্ত দুঃসহ হয়ে পড়েছে। কিন্তু একটি গোষ্ঠী যারা ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত, তাদের বৃত্ত এত বেড়ে গেছে যে সমাজে একটা বৈষম্যের সৃষ্টি হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আজকে গণতন্ত্র অনুপস্থিত। বাংলাদেশের মানুষ এখন অপেক্ষা করছে একটি গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে, একটি সুষ্ঠু সঠিক নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার যেন নির্বাচিত হয়। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জানিয়েছেন, পল্লী রেশনিং কার্ড সিস্টেমের মাধ্যমে 50 লাখ মানুষকে
30 কেজি করে চাল বিতরণ করবে সরকার। মঙ্গলবার সকালে রাজধানীর সুইডাপ মিলনায়তনে তিনি এ তথ্য জানান। দেশের সব শ্রেণীর মানুষ যাতে সঠিক উপায়ে পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ করতে পারে সে লক্ষ্যে যৌথভাবে জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা প্রস্তুত করেছে খাদ্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়। সকালে জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকার মোড়ক উন্মোচন করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের বেশিরভাগ মানুষই এই খাদ্য গ্রহণ নির্দেশিকা মেনে চলতে সক্ষম হবে, কারণ দেশে এখন হতদরিদ্রের সংখ্যা কম। তিনি জানান, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে এখন সরকার সরাসরি কৃষকের কাছ থেকেই ধান সংগ্রহ করছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ সহ জাতিসংঘ খাদ্য সংস্থার প্রতিনিধিরা। জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা, অনেকে হয়তো প্রশ্ন করবেন যে এই খাদ্য গ্রহণ নির্দেশিকা কেবলমাত্র ধনাঢ্য ব্যক্তিরা এই নির্দেশিকা পালন করতে পারবে, হয়তো অনেকে বলতে পারেন, কিন্তু তা না। হতদরিদ্রের সংখ্যা কিন্তু কম, মেজরিটি মানুষ কিন্তু এই নির্দেশিকা মেনে চলতে পারবে। আমি মনে করি আজকের যে বর্তমান সামাজিক প্রেক্ষাপট, হতদরিদ্র মানুষের জন্য আমরা 50 লক্ষ মানুষের জন্য পল্লী রেশনিং আমরা চালু করতে যাচ্ছি। 50 লক্ষ মানুষকে আমরা কার্ডের বিনিময়ে প্রতি মাসে 30 কেজি করে চাল আমরা দেব। রেজিস্টার্ড কৃষক যারা, তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করছি এবং তাদেরকে আমরা অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে তাদের কাছ থেকে সংগ্রহ করছি। কোনো প্রভাবশালী মহলই হোক না কেন, কোনো মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, কোনো ফরিয়াবাদদের আমরা কোনো অবস্থাতেই আজকে কৃষকদের এই হক থেকে বঞ্চিত করার ক্ষেত্রে আমরা কাজ করতে দেব না। শিক্ষার মান বজায় রাখতে ও শিক্ষার্থীদের পাঠ্যসূচির বাইরে বিভিন্ন বিষয়ের উপর দক্ষতা বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়াও আসন্ন বাজেটে শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দের ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আমাদের কর্মমুখী শিক্ষা, বাস্তব জীবনে কাজে লাগে এমন শিক্ষা, সেটা দরকার। তাহলে তো এই ধরনের ডিগ্রি নেওয়া লোক যদি সংখ্যা বেড়ে যায় তো বেকার সংখ্যা তো বাড়বেই। তো আমরা সেটা এখন বাড়াচ্ছি, তার মানও বাড়াচ্ছি, ডিমান্ডের সাথে মিলিয়ে আমরা এখন পড়াচ্ছি। কারখানা থেকে জেনে আসছি আমরা কি পড়াইতে হবে। ক্লাসরুমের শিক্ষা হলো শিক্ষাটা কেমন করে সে আয়ত্ত করবে, কেমনে সে পড়তে পারবে, শিখতে পারবে, এইটা শেখা। আর বাস্তব জগতের চারপাশে মিলেই সে একজন পরিপূর্ণ মানুষ হইতে পারে। তাহলে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড অনেক বেড়ে গেছে। রাজধানীর 95% ভবন নির্মাতাই নির্মাণ সামগ্রী রাখেন সড়ক কিংবা ফুটপাতের উপর। এতে মানুষের স্বাভাবিক চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ঘটছে দুর্ঘটনা। বেসরকারি একটি সংস্থার জরিপে উঠে এসেছে এমন তথ্য। বিশ্লেষকদের মতে সরকারি সংস্থাগুলোর দায়িত্বে অবহেলা, স্বচ্ছতা আর সদিচ্ছার অভাবেই এ ধরনের চিত্র অপরিবর্তিতই থেকে যাচ্ছে। বিষয়টি স্বীকার করে রাজুক বলছে নজরদারি বাড়াবেন তারা। সোহেল কোরাইশির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। ফুটপাত দখল করে সড়কের প্রায় অর্ধেকে নির্মাণ সামগ্রী রেখে নগরবাসীর চলাচলের পথ দখল করে রেখেছে ভবন নির্মাতারা। এতে যেমন ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক চলাচল, তেমনই বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। একটা বিল্ডিং 3-4 বছর কাজ হচ্ছে, 3-4 বছরই নির্মাণ সামগ্রী ফালা রাখা হচ্ছে। যেভাবে পাচ্ছে এভাবে দখল করে নিচ্ছে। এখন এখানে বলার কেউ নাই। দিক দিয়ে হাঁটাচলা করতে সমস্যা হয়, রডেটাতে গুদা টুদা খায়, পায়েটায় ব্যথা লাগে। নির্মাণ সামগ্রী রাখতে হবে ভবন মালিকের নিজস্ব জায়গায়। ভবন নির্মাণ বিধিমালা তথা বিল্ডিং কোড 2008-এ এরকম স্পষ্ট বলা থাকলেও তোয়াক্কা নেই কারো। আর এই আইন ভঙ্গ করা হচ্ছে দিনে দুপুরে, এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই। সবাইকে আমরা বলি প্রপার ওয়েতে, আমাদের যে প্রসিডিউর আছে বলি যে আপনারা এটা সরাই নেবেন, না হলে যদি জনগণের চলাচলে বিঘ্ন হয়, কেউ যদি হয়, তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। বিশ্লেষকরা বলছেন, কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা আর জবাবদিহিতার অভাবেই বছরের পর বছর এ অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। দায়িত্ব যাদের, তাদের লোকরা যেন সহায়তা না করে। পুলিশ অনেক সময় এর সাথে সম্মিলিত হয়। এই জিনিসগুলো কর্তৃপক্ষের দায়িত্ব হবে অনুসন্ধান করা, কেন পারে না, তাদের লোক থাকতে হবে, তারা তদারকি করবে কোথায় কখন দখল হচ্ছে। এ বিষয়ে আইন থাকলেও বাস্তবায়ন কেন নেই এমন প্রশ্নের জবাবে রাজুক চেয়ারম্যান আশ্বাস দিলেন নজরদারি বাড়ানোর। ফুটপাতে বা রাস্তায় কোনোভাবে নির্মাণ সামগ্রী রাখতে পারবে না। আমরা নোটিশও দিই, আমরা সেভাবে ইন্সপেক্টরদের সেভাবে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি। বিশ্লেষকদের মতে হকার আর ভবন নির্মাতাদের দখলের কারণে শহরের প্রায় 90% ফুটপাতই এখন চলাচল অনুপযোগী। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে।
ভারতের সবচেয়ে বড় অস্ত্রাগারে অগ্নিকাণ্ডে 20 সেনা সদস্যের মৃত্যু, আহত 19, সরিয়ে নেওয়া হলো আশপাশের সহস্রাধিক অধিবাসীকে। মিয়ানমার ভিত্তিক সন্ত্রাসী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO নিজেদের অস্ত্রের মজুদ বাড়াতেই কক্সবাজারের আনসার ক্যাম্প থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায়। আর এই আক্রমণের নেতৃত্ব দিয়েছে RSO এর নেতা উর্দুভাষী এক পাকিস্তানি নাগরিক। এ ঘটনায় আটক নুরুল আফসার বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চট্টগ্রাম পুলিশ বলছে অস্ত্র উদ্ধারে মিয়ানমারের সহযোগিতা চাইবে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 12 মে গভীর রাতে কক্সবাজার জেলার টেকনাফ রোহিঙ্গা শরণার্থী শিবিরে আনসার ক্যাম্পে হামলা চালিয়ে ক্যাম্প কমান্ডারকে হত্যা এবং অস্ত্র ও গুলি লুটের ঘটনায় আলোড়ন সৃষ্টি হয় দেশ জুড়ে। শুরু হয় পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র উদ্ধারের অভিযান এবং ঘটনার অনুসন্ধান। কিন্তু এখন পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার না হলেও পাওয়া গেছে ঘটনার নানা চাঞ্চল্যকর তথ্য। মূল পরিকল্পনা যে করেছে সে মিয়ানমারে আছে, সে পাকিস্তানি নাগরিক। বিশেষ অভিযানের জন্য অস্ত্র সহ 5 জন ওখান থেকে আসে। আর স্থানীয় যে শরণার্থী ক্যাম্প আছে সেখানকার কিছু লোক এবং কিছু বাঙালি। পুলিশের অনুসন্ধানে বের হয়ে এসেছে হামলার জন্য সন্ত্রাসীরা বেছে নেয় মধ্যরাতকে, কারণ তখন সাগরে জোয়ার থাকায় তাদের ব্যবহৃত নৌকাটি একদম ক্যাম্পের পাশে নিয়ে রাখা হয়েছিল। হামলা শেষে ভোর 4টার মধ্যে তারা ওই নৌকাযোগে পুনরায় মিয়ানমারে পৌঁছে লুণ্ঠিত অস্ত্র নিজেদের গোপন আস্তানায় রেখে আসে। চাপ দিয়ে বা অন্য কোনোভাবে এটা উদ্ধার করা সম্ভব কিনা, যদি সম্ভব না হয় তাহলে আমরা সীমান্তরক্ষী বাহিনী আছে ওদের সাথে আমাদের সীমান্তরক্ষী বাহিনী কথা বলে তাদের ওখানে গ্রেপ্তার করা এবং অস্ত্র উদ্ধারের পরবর্তী যে পদক্ষেপ সেটা নেওয়া হবে। বাংলাদেশ মিয়ানমার দুর্গম সীমান্তে RSOর তৎপরতা নতুন কিছু নয়, কিন্তু এবার নতুন আঙ্গিকে এবং নতুনভাবে অভিযুক্ত হলো RSO। মিয়ানমারের সাথে আমাদের একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করার অবকাশ সৃষ্টি করবে RSO যদি এই ধরনের প্রচেষ্টা গ্রহণ করে। সেটাই আমাদের জন্য পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্কের উপর হুমকি সৃষ্টি করবে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নুরুল আফসার নামে একজনকে, যার কাছে পাওয়া গেছে হামলার শিকার আনসার সদস্যদের ব্যবহৃত মোবাইল ফোন। এছাড়া সন্দেহভাজন আরো 3 রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে নিশ্চিত করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করল সুন্দরবনের জলদস্যু মাস্টার বাহিনী। মঙ্গলবার দুপুরে মংলা বন্দর এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আত্মসমর্পণ করেন তারা। এক্ষেত্রে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরতে সব রকমের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আবুল বাশারের ছবি নিয়ে তরিকুল ইসলামের রিপোর্ট। পূর্ব নির্ধারিত আত্মসমর্পণ অনুষ্ঠানকে ঘিরে মঙ্গলবার সকাল থেকেই বাগেরহাটের মংলা বন্দরে ছিল র্যাবের নিচ্ছিদ্র নিরাপত্তা। বেলা 3টার দিকে অনুষ্ঠানস্থলে আসে সুন্দরবনের জলদস্যু মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ সহ 10 সদস্য। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র সমর্পণ করে তারা। জলদস্যুরা 52টি অত্যাধুনিক অস্ত্র এবং প্রায় 5000 রাউন্ড গুলি জমা দেয়। আমরা আপাতত তাদের বিরুদ্ধে প্রায় অর্ধশতাধিক মামলা রয়েছে, সেগুলোকে কতটুকু হালকা করা যায় সেটার ব্যাপারে আমরা যোগাযোগ করেছি থানার সাথে এবং আশা করছি তাদের ব্যাপারটাকে সহানুভূতির সাথে বিবেচনা করা হবে এবং তাদের যেন কোনো রকম গুরুতর শাস্তি ব্যবস্থা না হয় সেটার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আরো তৎপর হলে উপকূলীয় অঞ্চল দস্যুমুক্ত থাকবে। সবাই যদি সারেন্ডার করে আমরা খুব আনন্দিত হব এবং জনগণও উপকৃত হবে। তারা যদি সারেন্ডার করে তাহলে আমরা সবাইকে তাদের যেটা স্বাভাবিক ক্রিয়া কর্মকাণ্ডে আমরা ফিরে যাওয়ার জন্য আমরা ব্যবস্থা করব। আমরা তাদেরকে এইটুকু বলতে চাই যে তাদের সহায়তা আইনি সহায়তা যেটা বলে সবগুলো আমরা করতে চেষ্টা করব। র্যাব জানিয়েছে দীর্ঘদিন ধরে পূর্ব সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাস্টার বাহিনীর প্রধান মোস্তফার নেতৃত্বে জলদস্যুরা মৎস্যজীবীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছিল। এদিকে জলদস্যু দমনে কার্যকর পদক্ষেপ নেয় র্যাবকে অভিনন্দন জানিয়েছে মৎস্যজীবীরা। স্বাভাবিক জীবনে ফিরে আসতে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করল সুন্দরবনের দুর্ধর্ষ জলদস্যু মাস্টার বাহিনী। আর এর মধ্য দিয়ে সুন্দরবনের দস্যু দমনে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। অনুকরণে এই দৃষ্টান্ত অনুসরণ করে অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে আসবে এ প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। মোংলা থেকে তরিকুল ইসলাম, সময় সংবাদ। সরকার উৎখাতের জন্য ইসরায়েলের লিকুদ পার্টির এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে
তারেক জিয়া বৈঠক করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। মঙ্গলবার বিকেলে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তারা বলেন মেহেদী এনসাফাদির সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের বৈঠক হয়েছে বলে মিথ্যাচার করছে বিএনপি। মোসাদের সঙ্গে ষড়যন্ত্র, শেষ পর্যন্ত এসে বসছেন আমাদের সবাই স্নেহের জয়ের সম্বন্ধে। তো জয় তো চ্যালেঞ্জই দিছে যে কবে, কোথায়, কখন। আমি এত বছর যাই নাই, আর কোনখানে হচ্ছে এটার আর কোনো উত্তর পাই না। সাফাদি নিজেই বলেছেন বাংলাদেশের বিষয় নিয়ে মিস্টার রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক হয়েছিল। সেই বৈঠকে তারা আলোচনা করেছিল যে বাংলাদেশের বর্তমান সরকারকে উৎখাত করে দিয়ে নতুন একটি সরকার প্রতিষ্ঠা করা, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, এবং যার মাধ্যমে ইসরায়েলের সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক হবে, কূটনৈতিক সম্পর্ক। ওই আসলাম চৌধুরী গ্রেপ্তার হয়েছে, ছোলের বিড়াল বেরিয়ে যাচ্ছে, ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। এখন তারা শুরু করেছে মিথ্যা কল্পকাহিনী দিয়ে তাদেরকে বাঁচানোর জন্য। রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিএমএম আদালত। মঙ্গলবার সকালে আদেশ দেওয়া হয়। গুলশান থানায় করা মামলায় সুষ্ঠু তদন্তের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। পরে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী শুনানি শেষে আদেশ দেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত 26 মে তার বিরুদ্ধে মামলা করা হয়। সরকার উচ্ছেদের জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের সঙ্গে বৈঠকের অভিযোগ রয়েছে আসলাম চৌধুরীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে নাশকতার অপর 2 মামলায় 6 জুন রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। আসলাম চৌধুরীকে গত 15 মে রাজধানীর কুড়িল বিশ্ব রোড থেকে গ্রেফতার করে পুলিশ। 54 মামলায় দরখাস্ত দিয়ে তারা বলেছে যে তাকে ফার্দার রিমান্ড নেওয়া যাবে না, কিন্তু অন্য কোনো মামলায় রিমান্ড নেওয়া যাবে না এই ধরনের কোনো নির্দেশনা মহামান্য হাইকোর্টের নেই। রাষ্ট্রদ্রোহিতার মামলা, সেই মামলায় আমরা শুনানি করেছি, এই শুনানি করতে কোনো বাধা নেই। উভয় পক্ষ শুনে তাকে 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আমরা মনে করি যে এই 7 দিনের রিমান্ডটা অন্যায় এবং বেআইনি হয়েছে। ভারতীয় নাগরিক এবং ইসরায়েলি নাগরিকের সাথে একটা ছবি, ওইখানে তিনি কোনো মিটিং করে নাই, কোনো পরামর্শ করে নেই। পুলিশি তৎপরতায় বাংলাদেশ থেকে জঙ্গি সন্ত্রাস শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। মঙ্গলবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে লালবাগ বিভাগের সিসিটিভি ভিত্তিক নিরাপত্তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। শহীদুল হক বলেন, জনগণ পাশে থাকলে যে কোনো অপরাধ সহজে দমন করা সম্ভব। ভয় না পেয়ে সমস্যা সমাধানে পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন পুলিশ মহাপরিদর্শক। ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, চলতি বছর পুরো রাজধানীকে সিসিটিভির আওতায় এনে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে মহানগর পুলিশ। চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে গোয়েন্দা পুলিশের 6 সদস্যকে গণপিটুনি দিয়েছে দোকানিরা। এ ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আনোয়ারার পার্কিং সমুদ্র সৈকত এলাকায় মাদকদ্রব্য উদ্ধারের নামে গোয়েন্দা পুলিশের সাদা পোশাকধারী একটি দল। এ সময় তাদের বিরুদ্ধে দোকানিদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ ওঠে। এক পর্যায়ে পুলিশের উপর হামলা চালায় দোকানিরা। এতে আহত হয় 6 পুলিশ সদস্য। এদের মধ্যে এসআই মাকসুদ, নুরুল আবসার ও কনস্টেবল আরমানকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় 2 দোকানিকে আটক করেছে পুলিশ। মানবতা বিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জে 2 ভাই মহিবুর রহমান ও মুজিবুর রহমান সহ 3 জনের রায় দেওয়া হবে বুধবার। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিন ধার্য করেন। এর আগে গত 11 মে উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে গঠিত 3 সদস্যের ট্রাইব্যুনাল যে কোনো দিন রায় দেওয়া হবে বলে জানান। মহিবুল ও মুজিবুর ছাড়াও অপর আসামি হলেন তাদের চাচাতো ভাই আব্দুর রাজ্জাক। এই 3 জনের বিরুদ্ধে 71 হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনের 4টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। আসামি পক্ষের আইনজীবীদের দাবি, কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। আর রাষ্ট্রপক্ষের দাবি, তাদের বিরুদ্ধে আনা 4টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আমাদের এই মামলা ট্রায়ালের সময় প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং আগামীকাল যে জাজমেন্ট হবে সেই জাজমেন্টও আমরা সর্বোচ্চ শাস্তির কামনা করছি। আদালতে আমরা প্রমাণ করতে পেরেছি যে প্রসিকিউশনের দেওয়া 12 জন সাক্ষী কেউ এই মামলার অভিযোগ প্রমাণ করতে পারে নাই।
এবার প্রবাসের খবর। প্রস্তাবিত নাগরিকত্ব আইন 2016 সংশোধনের দাবি জানিয়েছে পূর্ব লন্ডনের প্রবাসীদের সংগঠন ভয়েস ফর বাংলাদেশ। সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশে প্রথমবারের মতো প্রস্তাবিত নাগরিকত্ব আইনে সংযোজিত কিছু ধারার কারণে প্রবাসীরা দ্বৈত নাগরিকত্ব নিয়ে সমস্যার সম্মুখীন হবেন। এ বিষয়ে আগামী 15 জুন বিশ্বের 30টি দেশে বাংলাদেশ হাই কমিশনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলেও জানানো হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতাউল্লাহ ফারুকের পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর হাসনাত হোসেন, AKM আবু তাহের চৌধুরী, ব্যারিস্টার নাজির আহমেদ সহ আরো অনেকে। আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, দুস্থদের মাঝে খাবার বিতরণ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 35তম শাহাদাত বার্ষিকী। সোমবার মক্কায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আব্দুস সালাম আজাদ। আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাইদুর রহমান সোহাগের পরিচালনায় আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশ নেন। দিবসটি উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ফ্রান্স জাতীয়তাবাদী মহিলা দল। সোমবার স্থানীয় এক মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সভাপতি মমতাজ আলো। এছাড়া দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে সংযুক্ত আরব আমিরাত বিএনপি। সংগঠনের সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্ব, সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ইউ বিএনপির সহ সভাপতি নুরুল আলম সহ আরো অনেকে। গাজীপুরের চৌরাস্তা এলাকার টার্গেট সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত 10:30টার দিকে কারখানার 7তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। মেশিন ও চুলাতে আগুন লেগে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 2.5 ঘন্টা চেষ্টা চালানোর পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বাংলাদেশে নিত্যপণ্যের তুলনায় তামাকজাত পণ্যের দাম অনেক কম। এসব পণ্যের উপর আরোপ করা করের 2/3 তামাকের কারণে হওয়া ব্যাধি চিকিৎসা সেবায় চলে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ হারে কর আরোপ আর তামাক চাষ বন্ধে নীতিমালা না করা গেলে এই ক্ষতি যুগের পর যুগ বহন করতে হবে। সেলিয়া সুলতানার রিপোর্ট। ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের সমীক্ষা অনুযায়ী দেশের 4,60,00,000 প্রাপ্তবয়স্ক মানুষ সিগারেট, বিড়ি ও ধোঁয়াবিহীন তামাক সেবন করেন। এছাড়া কিশোর কিশোরীদের মধ্যে 60% তামাক ব্যবহারকারী। বাংলাদেশ ভোক্তা মূল্য সূচকে সিজার সিগারেট রয়েছে। সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, ডিম, দুধের তুলনায় দেখা যায় তামাক জাতীয় পণ্য সস্তা। অন্যদিকে আন্তর্জাতিক ডলারের প্রতি প্যাকেট সিগারেটের মূল্য তালিকায় সবচেয়ে সহজলভ্য দেশের মধ্যে নেপাল ও মিয়ানমারের পরেই রয়েছে বাংলাদেশ। এছাড়া বিড়ির ট্যারিফ ভ্যালু 2008-09 থেকে 2013-14 অর্থ বছরের সরকার ঘোষিত SRO অনুযায়ী 2013-14 সাল ছাড়া প্রতি বছরই নির্দিষ্ট পরিমাণ বিড়ি পেতে সেবনকারীকে আগের বছরের তুলনায় কম শতাংশ পরিমাণ আয় খরচ করতে হয়েছে। তাই তামাকজাত পণ্য ব্যবহারকারীর সংখ্যা কমিয়ে আনতে এর উপর 70% হারে বাজেটে কর আরোপ করার পরামর্শ তামাক বিরোধী সংগঠনগুলোর। 75% তামাক পণ্যের মোড়কে এই সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীটা এখনো বাস্তবায়ন হয়নি। এটা যদি সস্তা থেকে সস্তাতর হয় তাহলে জনগণ কিন্তু খাবে। 30% হচ্ছে যুবক। তামাক কোম্পানির টার্গেট কিন্তু এদের দিকে। এদেরকে যদি একবার তামাক ধরাতে পারে 50-60 বছর কিন্তু তারা তামাকের ব্যবসা করতে পারে। অন্যদিকে তামাকজাত পণ্য ব্যবহার বেড়ে যাওয়ার কারণে দেশে বাড়ছে হৃদযন্ত্র, কিডনি ও ব্লাড প্রেশার জনিত রোগীর সংখ্যা। বিশ্বে প্রতি বছর 6 মিলিয়ন তামাকের কারণে মৃত্যুবরণ করে এবং দুর্ভাগ্যজনক হচ্ছে এর ভিতরে 6 লাখ মৃত্যুবরণ করে তারা কিন্তু স্মোকার না। আমাদের বাংলাদেশের পরিসংখ্যান বিশ্বের পরিসংখ্যানের একই রকম। এখানেও আমাদের এই রোগীর সংখ্যা, ক্যান্সারের রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এছাড়া তামাক চাষ বন্ধে দ্রুত আইন প্রণয়ন এবং তামাকজাত কোম্পানিগুলোর নতুন করে কারখানা অনুমোদন না দেওয়ার দাবি জানান সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের মহারাষ্ট্রে দেশটির সবচেয়ে বড় অস্ত্র গুদামে অগ্নিকাণ্ডে সেনাবাহিনীর 20 সদস্য মারা গেছেন, আহত হয়েছেন 19 জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার পর অস্ত্র গুদামের আশপাশের অন্তত 1000 অধিবাসীকে সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার গভীর রাতে মহারাষ্ট্রের পালগাঁও শহরের অস্ত্রাগারে বিকট বিস্ফোরণের পরই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় অস্ত্রাগারে দুর্ঘটনায় নিহতদের মধ্যে 2 জন সেনা কর্মকর্তাও রয়েছেন বলে জানায় গণমাধ্যম। এ ঘটনায় আহতদের দ্রুত পালগাঁও থেকে 40 কিলোমিটার দূরে মহারাষ্ট্রের ওয়ার্দায় হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। এই হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে ভুক্তভোগীদের সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান জোরদারের পাশাপাশি ভুক্তভোগীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য শহরের সংশ্লিষ্ট সব বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের শারীরিক অবস্থার দ্রুত উন্নয়নে আমাদের পক্ষ থেকে সার্বিক সহায়তা দেওয়া হবে। দমকল বাহিনীর 10টি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসলেও অস্ত্র গুদামটিতে আবারও বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এ অবস্থায় পালগাঁও শহরের সহস্রাধিক অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ভারতের সবচেয়ে বড় অস্ত্র গুদামে বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানা না গেলেও এর মধ্যে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিকার ও সেনাপ্রধান দালবীর সিং সুহাগের। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। খেলার খবর। ইংলিশ কাউন্টি ক্রিকেটে সাকসেসের হয়ে মুস্তাফিজকে খেলার অনুমতি দেওয়া হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হবে বিসিবি চিকিৎসক ও ফিজিওদের রিপোর্টের পর, এমনটাই জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। তবে আপাতত সাতক্ষীরার নিজ বাড়িতে চলে যাওয়ায় তার চিকিৎসা শুরু হবে ফিরে আসার পর। আইপিএলে টানা ম্যাচ খেলার পর ক্লান্ত মুস্তাফিজ এখন যাচ্ছেন কিছুটা বিশ্রামের। আইপিএল জয় করে দেশে ফেরার পরদিনই ক্রিকেট বোর্ডে মুস্তাফিজ। বেলা তখন প্রায় দুপুর 12টা। টানা 2 মাস আইপিএল খেলার পর ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন মিস্টার কাটার। তাই বিসিবি ফিজিও বাইজিদুল ইসলাম ও চিকিৎসক দেবাশিস চৌধুরী তাকে পরীক্ষা করেন। এরপর বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীর সাথে দেখা করেন মুস্তাফিজ। ইংলিশ কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলতে পারবেন কিনা অথবা বিসিবির পক্ষ থেকে তাকে অনাপত্তিপত্র দেওয়া হবে কিনা তার সিদ্ধান্ত দেওয়া হবে মুস্তাফিজের পূর্ণ চিকিৎসার পর। তাকে একটা অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে নিচ্ছি। তার আমাদের ফিজিও ডক্টর যারা আছেন ওকে আজকে অ্যাসেস করেছেন ম্যানুয়ালি এবং ফার্দার আরো কিছু অ্যাসেসমেন্ট করা হবে। যেহেতু একটা স্ক্রিনিং প্রসেস এসে যাচ্ছে, এটা রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে কথা বলা ঠিক হবে না। তবে ইনিশিয়ালি যেটা অ্যাসেসমেন্ট করেছে আমাদের ডক্টররা এবং তারপরে যে ফার্দার স্ক্রিনিং প্রসেস এসে যাবে তাতে আরো 2-1 দিন সময় লাগবে। তারপরে আমরা বলতে পারবো যে আসলে তার কতটুকু সম্ভব বা কতটুকু আমরা তাকে নিয়ে নেক্সট কোনো কম্পিটিশনে খেলতে যেতে পারবো। তবে ক্লান্ত মুস্তাফিজকে চিকিৎসা নিতে বলা হলেও তিনি অনুরোধ করেন বাড়ি যাবার জন্য। তাই আপাতত তার সেই আবেদন মঞ্জুর করেছে বিসিবি, কিন্তু শিগগিরই তার চিকিৎসা শুরু করা হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। আইপিএলে যাওয়ার আগে থেকেই তাকে নিয়ে আমরা তাকে খুব ক্লোজ কন্ট্যাক্টে রেখে তাকে কাজ করছে বোর্ড এবং সংশ্লিষ্ট যারা কোচিং স্টাফ আছে। আপনারা জানেন যে তার আইপিএলে পার্টিসিপেট করেছে এবং সার্বক্ষণিকভাবে আমাদের কোচিং স্টাফদের সাথে ওই টিমের টিম ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ছিল। সো আমরা সবসময় কিন্তু তাকে নিয়ে বেশ কনসার্ন। মুস্তাফিজ ঢাকায় ফেরায় বেশ আশা নিয়েই বিসিবিতে গিয়েছিলেন মোহামেডানের ম্যানেজার ওয়াসিম খান। তবে আপাতত হতাশ হয়ে ফিরতে হয় তাকে। ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে রাজি হননি মুস্তাফিজ। টানা খেলা চালিয়ে যাওয়ায় তার শরীরে ব্যথা রয়েছে। তাই এই অবস্থায় কিছুদিন বিশ্রামে থাকতে চান দ্য ফিজ। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। আইসিসি ওয়ার্ল্ড টি20তে বাজে পারফরম্যান্সের দায়ে প্রধান কোচ ডেভ ওয়াটমোর ও অধিনায়ক হ্যামিল্টন মাসাগাজিয়াকে বরখাস্ত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মাখায়া অ্যান্টিলি এবং অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে গ্র্যাম ক্রিমারকে। এছাড়া 2 বছরের জন্য ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান ল্যান্স ক্লুজনারকে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ভারতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টি20তে সুপার 10-এ উঠতে ব্যর্থ হয় জিম্বাবুয়ে। প্রথম পর্বে আফগানিস্তানের বিপক্ষে হেরে যায় হ্যামিল্টন মাসাগাজিয়ার দল।
ব্যাট হাতেও ৩ ম্যাচে মাত্র ৪৩ করেছিলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। অন্যদিকে ২০১৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ে জাতীয় দলের দায়িত্ব নেন অজি কোচ ওয়াটমোর। তবে দলকে তেমন কোনো সাফল্য এনে দিতে পারেনি তিনি। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। ওয়াটমোরের ডেপুটি হিসেবে কাজ করেন তিনি। এছাড়া বোর্ডের নির্বাচক প্যানেলেও এসেছে ব্যাপক রদবদল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আশুলিয়ায় ব্যাংক ডাকাতির সময় ৮ জন নিহতের ঘটনায় ৬ জেএমবি সদস্যের ফাঁসির আদেশ, একজনের যাবজ্জীবন, খালাস ২। সিঙ্গাপুরে জঙ্গি অর্থায়নে গ্রেফতার ৬ বাংলাদেশির মধ্যে ৪ জন দোষী সাব্যস্ত, একজনের অভিযোগ অস্বীকার। মোসাদের এজেন্টের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরী আবারও ৭ দিনের রিমান্ডে। কক্সবাজার আনসার ক্যাম্প থেকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরএসওর অস্ত্র লুটের নেতৃত্ব দেন পাকিস্তানি নাগরিক, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এবং শেষ হল সিম নিবন্ধনের সময়সীমা। শেষ দিনে গ্রাহকদের ভিড়, পুনরায় চালুর জন্য নিবন্ধন করতে হবে বায়োমেট্রিক পদ্ধতিতেই। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি, সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।